আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্যার একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ জামিউল ইসলাম, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের 2019-20 সেশনের ম্যানেজমেন্ট কোশ্চেনটি সলভ করব। আমরা তোমাদেরকে কথা দিয়েছিলাম এবং তোমরা যারা আমাদের নিয়মিত রেগুলার লাইভ ক্লাসগুলো করতেছো তারা অবশ্যই জানো যে আমরা বিগত 10 বছরের কোশ্চেনগুলো সলভ করতেছি। তো তোমরা আমাদের সাথে যারা আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ, এবং যারা যারা যুক্ত এখনো হওনি তারা অবশ্যই আমাদের কোর্সে আমাদের লাইভ ক্লাসের সাথে যুক্ত হয়ে যাও। আশা করি তোমরা উপকৃত হবা। চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি এবং সাথে সাথে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো। অবশ্যই তোমরা আমাদের লাইভ ক্লাসে পুরাটা দেখবা। ওকে, চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে, যে নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি। কি বললাম, যে নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি। দেখো বললাম কি নয়, আবার এই জিনিসটা আমি তোমাদেরকে বারবার বলি যে শুধু বৈশিষ্ট্য নয়, যে পুরো প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়তে হবে তোমাদেরকে। যদি ঠান্ডা মাথায় না পড়তে পারো তাহলে কিন্তু ভুল দাগাইতে পারো। দেখো এখানে বলতেছে কি নেতৃত্বের বৈশিষ্ট্য আদেশমান প্রক্রিয়া, দাগাই দিলাম। বলছে না, হবে না ভাইয়া, এভাবে হবে না। তো তোমাদেরকে বুঝতে হবে জিনিসটা কি বলছে। দেখো নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি, তখন আমরা ঠান্ডা মাথায় প্রশ্নটা দেখলাম, তারপর আমাদেরকে বুঝতে হবে। তো নেতৃত্বের বৈশিষ্ট্য হচ্ছে আদেশমান প্রক্রিয়া, এটা হচ্ছে নেতৃত্বের বৈশিষ্ট্য, এটা অ্যান্সার না। তারপর হচ্ছে অবিরাম প্রক্রিয়া, নেতৃত্ব একটি অবিরাম প্রক্রিয়া, আমরা এটা সবাই জানি। তো এটা হচ্ছে নেতৃত্বের বৈশিষ্ট্য, তার মানে এটা আমাদের অ্যান্সার না। নেক্সট হচ্ছে দলগত প্রক্রিয়া। অনেক সময় নেতৃত্ব হচ্ছে দলগতভাবে নেতৃত্ব দেওয়া হয়, তো দ্যাটস ওয়াই দলগত প্রক্রিয়া হচ্ছে নেতৃত্বের বৈশিষ্ট্য। তার মধ্যে ব্যয় বৃদ্ধি করা, আমরা যে আমাদের যে অপশনটা বাকি থাকলো ব্যয় বৃদ্ধি প্রক্রিয়া, এটা হচ্ছে নেতৃত্বের কখনোই বৈশিষ্ট্য না। নেতৃত্ব কখনোই ব্যয় বৃদ্ধি করবে না। সো দ্যাটস ওয়াই আমরা বললাম কি আমাদের অ্যান্সার কি পাইলাম, যে নেতৃত্বের বৈশিষ্ট্য নয় হচ্ছে ব্যয় বৃদ্ধি প্রক্রিয়া। আবার কি বলি, দেখো আদেশমান প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া এবং দলগত প্রক্রিয়া, এই তিনটা হচ্ছে কি নেতৃত্বের বৈশিষ্ট্য। তো এই তিনটা আমাদের অ্যান্সার না। আমাদের অ্যান্সার কি ব্যয় বৃদ্ধি প্রক্রিয়া হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি বললাম, আমাদের নেতৃত্বের বৈশিষ্ট্য নয় হচ্ছে ব্যয় বৃদ্ধি প্রক্রিয়া। আশা করি বুঝতে পারছো। চলো একটু ক্লিন করে দেখা যাক। আবার বলি যে নিজের নেতৃত্বের বৈশিষ্ট্য নয় কোনটি, ব্যয় বৃদ্ধি প্রক্রিয়া, আদেশমান প্রক্রিয়া, অবিরাম প্রক্রিয়া এবং দলগত প্রক্রিয়া, এই তিনটা হচ্ছে নেতৃত্বের বৈশিষ্ট্য। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখা যাক। দেখো আমাদের প্রথম নেক্সট প্রশ্ন কি বলছে, প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ কি। আবার বললাম কি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ কি। আমরা জানি প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের 4টা পদক্ষেপ রয়েছে, তার মধ্যে প্রথম পদক্ষেপ কোনটা, কর্মী সংগ্রহ। এখানে বোঝার কিছু নাই, তো আমি তোকে বললাম কি প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ হচ্ছে কর্মী সংগ্রহ। চলো আমরা প্রতিষ্ঠানের কর্মী নিয়োগের যে পদক্ষেপ 4টা রয়েছে সেই পদক্ষেপ 4টা দেখে নিই। দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের পদক্ষেপ হচ্ছে 4টা। 1 নম্বর হচ্ছে কর্মী সংগ্রহ, 2 নম্বর হচ্ছে কর্মী নির্বাচন, 3 হচ্ছে কর্মী নিয়োগ ও স্থাপনা, 4 নম্বর হচ্ছে কর্মী প্রশিক্ষণ। ভালো করে দেখে নাও যে কর্মী নিয়োগের পদক্ষেপ হচ্ছে 4টা। এটা কিন্তু আসতে পারে যে কর্মী নিয়োগের পদক্ষেপ কয়টি। তো আমাদের কর্মী নিয়োগের পদক্ষেপ হচ্ছে 4টা। 4টা কি কি দেখো, কর্মী সংগ্রহ, কর্মী নির্বাচন, কর্মী নিয়োগ ও স্থাপনা, কর্মী প্রশিক্ষণ। আশা করি বুঝতে পারছো। তো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম, যে প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের প্রথম পদক্ষেপ হচ্ছে কর্মী সংগ্রহ, আর প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের পদক্ষেপ হচ্ছে 4টা, যে 4টা আমরা এখানে দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটটা দেখি। দেখো আমাদের কি বলছে, যে সংগঠন বলতে কি বোঝায়। সংগঠন কি, সংগঠন হচ্ছে সবগুলোকে একসাথে সম্মিলিত করাকে আমরা বলতেছি সংগঠন। সংগঠন কি বলতেছি, দেখো কাজের গুচ্ছ না, কর্মীর গুচ্ছ এটাও না, কাঁচামালের গুচ্ছ এটাও না। তাহলে আমাদের কি হচ্ছে, সংগঠন বলতে আমরা বুঝতেছি যে সম্পর্কের গুচ্ছ। কি বললাম, সংগঠন বলতে আমরা বুঝতেছি সম্পর্কের গুচ্ছ। চলো আমরা সংগঠন সম্পর্কে একটু এক্সপ্লেনেশন রাখছি, ওটা দেখে নেই। দেখো এখানে কি বলছে, যে সংগঠন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের সম্পর্কের কাঠামো। ঠিক আছে, কি বললাম, সংগঠন হলো প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের সম্পর্কের কাঠামো, আর এ থেকে কর্তৃত্ব রেখা সম্পর্কে ধারণা পাওয়া যায়। কোথা থেকে কর্তৃত্ব রেখার ধারণা পাওয়া যায়, সংগঠন থেকে আমরা পাচ্ছি হচ্ছে কর্তৃত্ব রেখার ধারণা পাওয়া যায়। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো জিনিসগুলা ভালো করে জানার চেষ্টা করবো। আমি যা যা বলতেছি মনোযোগ দিয়ে শোনো, তাহলেই তোমরা উপকৃত হবা। আর যদি তোমরা আমার লাইভ ক্লাসটা মনোযোগ সহকারে করো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের নেক্সট আর নতুন করে কোনো কিছু পড়ার লাগবে না। কারণ আমি একটা এমসিকিউ এর অ্যান্সার
অ্যাটলিস্ট 3 থেকে 4 বার 5 বার বলেই দিই। তো দ্যাটস ওয়াই তোমরা আমার লাইভ ক্লাসটা জাস্ট মনোযোগ দিয়ে করো, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আর নতুন করে তোমাকে কোয়েশ্চেন ব্যাংক নিয়ে বসতে হবে না যে আমি এটা পড়বো এটা পড়ি না হ্যান ত্যান। তো আমাদের যেহেতু আমরা 10 বছরের লাইভ ক্লাস করতেছি, তোমরা আমাদের লাইভ ক্লাসগুলো সম্পূর্ণ করে নাও, আর নতুন করে তোমাদেরকে পড়তে হবে না, এটা কথা দিলাম। ওকে, দেখি তাহলে আমরা কি বুঝলাম। যে সংগঠন বলতে বুঝতেছি আমরা হচ্ছে সম্পর্কের গুচ্ছ। তারপর এখান থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট লাইন পাইছি, যেটা হচ্ছে সংগঠন থেকে কর্তৃত্ব রেখা সম্পর্কে ধারণা পাওয়া যায় এবং সংগঠনের প্রতিষ্ঠানে নিয়োজিত ব্যক্তিবর্গের সম্পর্কের কাঠামো। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখি। দেখো সংগঠন থেকে কিন্তু আরেকটা প্রশ্ন চলে আসে, হ্যাঁ, যে বলতেছে সংগঠন কাঠামো ব্যবস্থাপনা কি নির্দেশ করে। সংগঠন কাঠামো ব্যবস্থাপনা নির্দেশ করে হচ্ছে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়। কি বললাম, যে সংগঠন কাঠামো ব্যবস্থাপনা কি নির্দেশ করে, পারস্পরিক সম্পর্ক ও সমন্বয়। চলো আমরা কিছু এক্সপ্লেনেশন দেখে নিই। দেখো এখানে কি বলছে, যে সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দদের পারস্পরিক সম্পর্কের চিত্র। কি বললাম, যে সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ ও উপবিভাগ, কর্মীবৃন্দদের পারস্পরিক সম্পর্কের চিত্রকে আমরা কি বলতেছি, সংগঠন কাঠামো। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে, যে সংগঠনের মাধ্যমে সমন্বয় ব্যবস্থা করা হয়। কি বললাম, সংগঠনের মাধ্যমে, সংগঠন কাঠামোর মাধ্যমে সমন্বয়ের ব্যবস্থা করা হয়। কোন কাঠামোর মাধ্যমে সমন্বয়ের ব্যবস্থা করা হয়? আমাদের অ্যান্সার হচ্ছে সমন্বয়, সংগঠন কাঠামোর মাধ্যমে সমন্বয়ের ব্যবস্থা করা হয়। যদি আমরা আরেকবার বলি যে সংগঠন কাঠামো ব্যবস্থাপনার কি নির্দেশ করে, সংগঠন কাঠামো ব্যবস্থাপনার পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় নির্দেশ করে। কি বললাম, যে সংগঠন কাঠামো ব্যবস্থাপনার পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় নির্দেশ করে। তাছাড়া আমরা জানলাম যে সংগঠন কাঠামোর মাধ্যমে সমন্বয় ব্যবস্থা করা হয়, প্লাস সংগঠন কাঠামো হলো প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও কর্মীবৃন্দদের পারস্পরিক সম্পর্কের চিত্র। তো চলো নেক্সটটা দেখা যাক। দেখো আমাদের প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু মুখস্থ, হ্যাঁ, এটা বোঝার কিছু নাই। যে নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হয় কোথায়? নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হয় হচ্ছে লন্ডনে। কি বললাম, নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হচ্ছে লন্ডনে, আর নিকাশ ঘরের জনককে আরভিল। কি বললাম, যে এটা মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ, নিকাশ ঘরের জনককে, নিকাশ ঘরের জনক হচ্ছে আরভিল, এবং নিকাশ ঘর আনুষ্ঠানিকভাবে প্রথম শুরু হয় হচ্ছে লন্ডনে। জিনিসটা মুখস্থ করে নিবা। আর এটা হচ্ছে বোঝানোর কিছু নেই, তোমরা জানোই যে এটা মুখস্থ বিদ্যা। যে নিকাশ ঘর প্রথম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে লন্ডনে এবং নিকাশ ঘরের জনক হচ্ছে আরভিল। চলো নেক্সটটা দেখি। দেখো এখানে বলছে কি, যে পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি। ঠিক আছে, পরিকল্পনা মানে আমাদের এখানে 4টা অপশনের মধ্যে 3টা হয়তো পরিকল্পনা দেওয়া আছে, পরিকল্পনার কার্যাবলী দেওয়া আছে, আর একটা হচ্ছে পরিকল্পনার কার্যাবলী নয়। আবারও বলতেছি, নয় কথাটা কিন্তু ভালো করে দেখবে, যে পরিকল্পনার কার্যাবলীতে থামে যাবে না। যে এই যে প্রশ্নটা নয়, পুরো প্রশ্নটা ঠান্ডা মাথায় পড়বা। আমি বারবার বলি, একটা প্রশ্ন তোমরা অবশ্যই, যখন একটা প্রশ্নের অ্যান্সার করবা, তো অবশ্যই ঠান্ডা মাথায় আস্তে একদম রিল্যাক্সে দাগাবা, কারণ একবার কেউ তোমার চান্স পজিশন অনেক পিছনে দিতে পারে। তো তোমরা অবশ্যই মাস্ট রিল্যাক্সে দাগাবা প্রশ্ন, এবং রিল্যাক্সে পড়ে তারপর দাগানোর চেষ্টা করবা। তো আমরা চলো প্রশ্নে যাই। যে বলছে কি, পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি? উদ্দেশ্য নির্ধারণ, এটা হচ্ছে পরিকল্পনার কার্যাবলী। পরিকল্পনার বাস্তবায়ন, এটা হচ্ছে পরিকল্পনার কার্যাবলী। এবং পরিকল্পনার আঙ্গিনা স্থাপন, আমরা কি পাইলাম, যে এই তিনটা হচ্ছে আমাদের পরিকল্পনার কার্যাবলী। ঠিক আছে, আবার কি বললাম, উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনার বাস্তবায়ন এবং পরিকল্পনার আঙ্গিনা স্থাপন, এই তিনটা হচ্ছে পরিকল্পনার কার্যাবলী। আমাদের বাকি কি থাকলো? সংগঠন। সংগঠন তৈরি, আমাদের এটা হচ্ছে অ্যান্সার, যে সংগঠন তৈরি হচ্ছে আমাদের পরিকল্পনার কার্যাবলী নয়। কি বললাম, যে পরিকল্পনা, দেখো আমাদের প্রশ্নে কি বলছে, পরিকল্পনার কার্যাবলী নয় কোনটি? সংগঠন তৈরি হচ্ছে আমাদের পরিকল্পনার কার্যাবলী নয়। আর বাদ বাকি যে 3টা পয়েন্ট রয়েছে, এই 3টা পয়েন্ট হচ্ছে আমাদের পরিকল্পনার কার্যাবলী। আশা করি বুঝতে পারছো। আমি তোমাদেরকে ভাঙে ভাঙে পড়াচ্ছি, কারণ তোমাদের অবশ্যই পরীক্ষা আসতে পারে যে নিজের কোনটি পরিকল্পনার কার্যাবলী। সেক্ষেত্রে এই 3টা অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আসতে পারে। তো এই জন্য জিনিসগুলো ডিটেলসে পড়ার চেষ্টা করবে এবং জানার চেষ্টা করবে আসলে কোন জিনিসটা কি, স্পেসিফিক ভাবে জানার চেষ্টা করবে, তাহলেই তোমরা ভালো কিছু করতে পারবে এবং অ্যাডমিশনে ভালো একটা পজিশন নিতে পারবা। কি বললাম, যে পরিকল্পনার কার্যাবলী না হচ্ছে সংগঠন তৈরি, উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন এবং পরিকল্পনার আঙ্গিনা স্থাপন, এই 3টা হচ্ছে আমাদের পরিকল্পনার কার্যাবলী। আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি। আরেকবার ক্লিন করে দেখা যাক। দেখো এখানে কি বলছে, পরিকল্পনার কার্যাবলী না হচ্ছে সংগঠন তৈরি। চলো নেক্সট দেখা যাক।
দেখো নেক্সট, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক কে? কার্যভিত্তিক ব্যবস্থাপনার উদ্ভাবক কে? আমরা জানি যে এফ.ডব্লিউ. টেলর হচ্ছে কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক। কি বললাম? কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। আমরা আরো কিছু ইনফরমেশন রাখছি, যে ইনফরমেশনগুলো তোমাদেরকে মাস্ট জানা অনেক বেশি ইম্পর্টেন্ট। প্লাস তোমরা যদি অ্যাডমিশনে ভালো করতে চাও, যে আমি একটা ছক দিব এখন তোমাদেরকে, এটাকে আমরা বলতে পারি যে ম্যাজিক ছক। কি বললাম? যে ম্যাজিক ছক। এই ছকটা যদি তোমরা দেখো এবং এই চার্টটা যদি ভালো করে মুখস্থ করো, তো আমি তোমাদেরকে কথা দিলাম যে তোমরা জিএসটি, রাবি আর বাকি যেখানে বিজনেস স্টাডির এক্সাম বাকি রয়েছে, সেখানে অবশ্যই তোমরা এখান থেকে একটা এমসিকিউ কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো চলো আমরা দেখা যাক সেই প্রশ্নটা কি বলছে। চার্টটা দেখি, ম্যাজিক চার্টটা আমাদের দেখে নেই। দেখো আমাদের ম্যাজিক চার্ট হচ্ছে এটা, ভালো করে দেখবা। হ্যাঁ, দেখো আমরা এখানে কি বলছি, আমরা কি কি পাইছি, যে হর্টন তত্ত্বের জনক হচ্ছে অ্যালটন মায়ো। কি বললাম? হর্টন তত্ত্বের জনক হচ্ছে অ্যালটন মায়ো। এক্স ওয়াই তত্ত্বের জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। কি বললাম? এক্স ওয়াই তত্ত্বের জনক হচ্ছে ডগলাস ম্যাকগ্রেগর। জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম জিওচি। আমি এই চারটা তোমাদেরকে কেন ইম্পর্টেন্ট বলতেছি, কারণ এখান থেকে অনেক বেশি অ্যাডমিশন এমসিকিউ আসছে এবং আবারও আগামীতেও আসবে, ভবিষ্যতেও আসবে। তো তোমাদেরকে আমি বলবো যে মাস্ট এই চারটা মুখস্থ করে নেবা। চলো আমরা আমাদের প্রশ্নে যাই। কি বললাম? জেড তত্ত্বের জনক হচ্ছে উইলিয়াম জিওচি। ইকুইটি তত্ত্বের জনককে জে স্ট্যাসি অ্যাডামস। কি বললাম? ইকুইটি তত্ত্বের জনক হচ্ছে জে স্ট্যাসি অ্যাডামস। নেক্সট হচ্ছে চাহিদা তত্ত্বের জনককে ম্যাকলেল্যান্ড। চাহিদা তত্ত্বের জনক ম্যাকলেল্যান্ড। প্রত্যাশা তত্ত্বের জনক ভিক্টর ব্রুম। কি বললাম? প্রত্যাশা তত্ত্বের জনক ভিক্টর ব্রুম। ইআরজি তত্ত্বের জনককে আবার বলি, ইআরজি তত্ত্বের জনক হচ্ছে কেলটন অ্যালডারফোর। ইআরজি তত্ত্বের জনক কেলটন অ্যালডারফোর। দ্বিউৎপাদন তত্ত্বের জনককে হার্জবার্গ। কি বললাম? দ্বিউৎপাদন তত্ত্বের জনক হচ্ছে হার্জবার্গ। দেখো এই যে চারটা আমি তোমাদেরকে বললাম, তোমরা মিস করবে না। যদি ভালো করতে চাও বাবা, অবশ্যই তোমাদেরকে মাস্ট এই চারটা মুখস্থ করার লাগবে। আশা করি বুঝতে পারছো। তো আমরা কি বুঝতে পারলাম, যে হর্টন তত্ত্ব, দেখো চারটা ভালো করে পড়ে নিবা। চাইলে তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো। আর কিছু আমি তোমাদেরকে ইনফরমেশন বলি, যে হেনরি ফয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক। তারপর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। কি বললাম? হেনরি ফয়েল হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার জনক এবং বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। ঠিক আছে? তো এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমার মাথায় রাখবা। চলো আমরা আমাদের প্রশ্নের দিকে আগাই। দেখো তাহলে আমরা আমাদের কি পাইলাম, যে কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক কে? কার্যভিত্তিক সংগঠনের উদ্ভাবক হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। এফ.ডব্লিউ. টেলর হচ্ছে কার্যভিত্তিক ব্যবস্থাপনার জনক, প্লাস এফ.ডব্লিউ. টেলর হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। তো আশা করি বুঝতে পারছো। চলো নেক্সটে দেখা যাক। এই যে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, দেখো যে বলছে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? কি বললাম? নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? তো দেখো প্রোগ্রাম, প্রজেক্ট এবং বাজেট, এই তিনটা কিন্তু আমাদের স্থায়ী পরিকল্পনা। তাহলে আমাদের স্থায়ী পরিকল্পনা কোনটা? আমাদের অ্যান্সার হচ্ছে পলিসি। আমাদের এটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। কি বললাম? যে নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা? পলিসি হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। প্রোগ্রাম, প্রজেক্ট এবং বাজেট, এই তিনটা আমাদের স্থায়ী পরিকল্পনা না। আমরা এখানে কিছু এক্সপ্লেনেশন রাখছি, যে এক্সপ্লেনেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ যদি পরিকল্পনা থেকে কোনো প্রশ্ন আসে, তো এই প্রশ্ন, ওই রিলেটেড প্রশ্ন এক্সপ্লেনেশন যেটা রাখছে ওটাই আসবে। চলো এক্সপ্লেনেশনটা দেখা যাক। দেখো আমরা দুইটা পরিকল্পনা রাখছি, একটা হচ্ছে আমাদের একার্থক পরিকল্পনা আর একটা হচ্ছে স্থায়ী পরিকল্পনা। দেখো আমরা দুইটা করবো। কি বললাম? একটা হচ্ছে একার্থক পরিকল্পনা আর হচ্ছে স্থায়ী পরিকল্পনা। যেহেতু রাবিতে রিটেন এক্সাম আসে না, তো দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে জাস্ট একার্থক পরিকল্পনা কি জিনিসটা বুঝাই দেই। এটা অত জানার দরকার নাই, কিন্তু এর উদাহরণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি বললাম? উদাহরণটা জানা বেশি গুরুত্বপূর্ণ। তো তবুও আমি তোমাদেরকে জাস্ট একটু এক্সপ্লেন করে বোঝাই যে একার্থক পরিকল্পনা কি। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে বারবার ব্যবহার করে না, শুধুমাত্র একবার ব্যবহারের জন্য প্রণয়ন করা হয়, তাকে আমরা বলতেছি একার্থক পরিকল্পনা। কি বললাম? যে পরিকল্পনা বারবার গ্রহণ করে না, জাস্ট একবার গ্রহণ করার জন্য পরিকল্পনা নেওয়া হয়, তাকে আমরা বলতেছি একার্থক পরিকল্পনা। একার্থক পরিকল্পনা কি? এক্সাম্পল গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল গুলো মোস্ট ইম্পর্টেন্ট। চলো এক্সাম্পল গুলো দেখি। যে কর্মসূচি, দেখো কর্মসূচি, প্রকল্প,
বিশদ পরিকল্পনা, এই তিনটা হচ্ছে একার্থক পরিকল্পনা উদাহরণ। আমি আবারও বলতেছি, একার্থক পরিকল্পনার যে উদাহরণগুলো বলছি সেগুলো মাস্ট একবারে মুখস্থ তো ঠোঁটস্থ করে নেবা, একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবা, কারণ এখান থেকে অ্যাডমিশনে এমসিকিউ কিন্তু আসে। ওকে, যে উদাহরণ হচ্ছে কি একার্থক পরিকল্পনার কর্মসূচি, প্রকল্প এবং বিশদ পরিকল্পনা। চলো এবার স্থায়ী পরিকল্পনা সম্পর্কে জানা যাক। যে পরিকল্পনা প্রতিষ্ঠানে একবার গৃহীত হওয়ার পর নতুন কোনো পরিকল্পনা গ্রহণ না হওয়া পর্যন্ত বারবার ব্যবহার করা হয় তাকে আমরা বলতেছি স্থায়ী পরিকল্পনা। মানে স্থায়ী পরিকল্পনা একদম 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 স্থায়ী থাকবে, এটা যেহেতু আমরা বলতে পারি স্থায়ী, মানে নতুন পরিকল্পনা যতই আমরা গ্রহণ করতেছি না সেই পরিকল্পনাটা স্থির থাকবে আমরা, এবং ওই পরিকল্পনা অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে। এটা ছিল আমাদের ডেফিনেশন। যেমন আমরা বললাম যে এখানে একার্থক পরিকল্পনা উদাহরণগুলো যেমন বললাম মোস্ট ইম্পর্টেন্ট। তো আমাদের স্থায়ী পরিকল্পনার স্থায়ী পরিকল্পনার যে উদাহরণগুলো আছে না, এটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে এক্সাম্পল, এই দুইটা এক্সাম্পল বা উদাহরণ যে খুব বেশি ইম্পর্টেন্ট। চল দেখি যে কি বলছে। তাহলে আমরা কি পাইলাম, স্থায়ী পরিকল্পনা উদাহরণগুলো কি কি? নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, নিয়ম কানুন এবং পলিসি। দেখো পলিসি কিন্তু এখানে আসছে। কি বললাম যে স্থায়ী পরিকল্পনা উদাহরণগুলো কি কি? নীতি, প্রক্রিয়া, পদ্ধতি, কৌশল, নিয়ম ও আইন কানুন, পলিসি। এই যে উদাহরণগুলো বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। তো উদাহরণগুলো স্কিপ কোনোভাবেই করা যাবে না, কারণ এখান থেকে অ্যাডমিশনে যেখানে যে কোনো বাংলাদেশের যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় এখান থেকে কমার্স স্টুডেন্টের জন্য এক্সাম্পল বা এমসিকিউ আসে। সো ভালো করে পড়ে নেবা। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা কি পাইলাম, আমাদের অ্যান্সার কি পাইলাম যে নিজের কোনটি স্থায়ী পরিকল্পনা, এটা হচ্ছে পলিসি। চলো নেক্সটটা দেখা যাক। দেখো আমাদের কি বলছে যে আইএসও 14000 মানদণ্ডের কয়টি দিক চিহ্নিত করে? আমরা সবাই জানি যে আইএসও 14000 এর মানদণ্ড হচ্ছে 4টি। আইএসও 14000 এর মানদণ্ড কয়টি দিক চিহ্নিত করে? এটা হচ্ছে 4টা। চলো আমরা আইএসও 14000 সম্পর্কে আরো কিছু জানি যেগুলো বেশি ইম্পর্টেন্ট। দেখো আমাদের কি বলছে যে আইএসও 14000 একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা। এখান থেকে কিন্তু এমসিকিউ আসছিল। কি বললাম, আইএসও 14000 পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা, এখান থেকে কিন্তু এমসিকিউ আসে, সব ভালো করে জানি নেবা। আইএসও 14000 কত সালে প্রবর্তন করা হয়? 1996 সালে। ঠিক আছে, আইএসও 14000 কত সালে প্রবর্তন করা হয়? 1996 সালে। আচ্ছা, আইএসওর পূর্ণরূপটা কি আমরা জানি? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। কি বললাম? ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। ওকে, আইএসওর পূর্ণরূপ পাইলাম। আইএসও 14000 প্রবর্তন করা হয়েছে 1996 সালে, এবং আইএসও 14000 হচ্ছে একটি পরিবেশ বিষয়ক ব্যবস্থাপনা। তো আমরা যা পাইলাম যে আইএসও 14000 এর 4টা মানদণ্ড রয়েছে। কি কি মানদণ্ডগুলো জানার চেষ্টা করি। পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম, পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন, পরিবেশগত মোড়ক, জীবন চক্র নির্ধারণ। কি বললাম? পরিবেশগত ব্যবস্থাপনা সিস্টেম, পরিবেশগত কার্য সম্পাদন মূল্যায়ন, পরিবেশগত মোড়ক এবং জীবন চক্র নির্ধারণ। যেহেতু আইএসও 14000 থেকে প্রশ্ন আসছে, তো এই যে 4টা মানদণ্ড আছে না, 4টা মানদণ্ড তোমাদেরকে কিন্তু মুখস্থ করা লাগবে, কারণ প্রশ্ন এরকম আসতে পারে যে নিচের কোনটি আইএসও 14000 এর মানদণ্ড বা কোনটি আইএসও 14000 এর মানদণ্ড নয়, এরকম রিলেটেড প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এই যে 4টা আমি তোমাদেরকে ভালো করে মুখস্থ করা লাগবে। তাছাড়াও যে এক্সপ্লেনেশন যেগুলো আমি দিচ্ছি সেই এক্সপ্লেনেশনগুলো অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করে নিবা। যদি ভালো কিছু করতে চাও তাহলে অবশ্যই ভাই তোমাকে মুখস্থ করতে হবে। অ্যাডমিশনে মুখস্থ করা কিন্তু মাস্ট। যারা অ্যাডমিশনে বেশি মুখস্থ করতে পারে তারাই কিন্তু অনেক ভালো করতে পারে। তো তোমাদেরকে মুখস্থের বিকল্প নাই অ্যাডমিশনে। তো আমি যেগুলো বলতেছি তোমাদেরকে অবশ্যই তোমাদেরকে সেগুলো মুখস্থ করতে হবে যদি ভালো কিছু আশা করো। ওকে, তো আমরা আমাদের কি পাইলাম যে আইএসও 14000 এর মানদণ্ড হচ্ছে 4টার আমরা এখানে এক্সপ্লেনেশন রাখছি, প্লাস আইএসও 14000 সম্পর্কে এখানে ডিটেলসে রাখছি। তোমরা চাইলে এগুলো দেখতে পারো। ক্লাসটা আজকেই যে আমি নিচ্ছি তার মানে এখানেই শেষ তা কিন্তু না। আমরা আমাদের সাইটে ক্লাসটা রাখিয়ে দিব, তোমাদের ভালোর জন্য। তোমরা অবশ্যই পরবর্তীতে সেই ক্লাসগুলো দেখতে পারবা। প্লাস আমাদের ওয়েবসাইটে, স্যাট একাডেমির ওয়েবসাইটে এই যে এক্সপ্লেনেশনগুলো সহ আমাদের কোশ্চেন ব্যাংক দেওয়া আছে। তোমরা চাইলে সেখান থেকেও আমাদের এই প্রশ্ন ব্যাংকটা দেখতে পারো। ওকে, চলো আমরা নেক্সটটা দেখি। দেখো আমাদের প্রশ্ন এখানে শর্টকাট প্রশ্ন যে বলছে অনলাইনে মূল্য পরিশোধ করাকে কি বলে? অনলাইনে মূল্য পরিশোধ করাকে আমরা বলতেছি অনলাইন পেমেন্ট সিস্টেম। কি বললাম? অনলাইনে মূল্য পরিশোধ করাকে আমরা বলতেছি অনলাইন পেমেন্ট সিস্টেম। চলো নেক্সটটা দেখি।
দেখো এই জিনিসটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছে, বড় ভৌগোলিক এরিয়ার ক্ষেত্রে 2 বা ততোধিক ল্যান্ড একসাথে জুড়ে দেওয়াকে আমরা কি বলতেছি, কি ধরনের নেটওয়ার্ক বলতেছি, এটা হচ্ছে আমাদের ওয়ান হবে। কি বললাম, ওয়ান। বড় ভৌগোলিক এরিয়ার ক্ষেত্রে 2 বা ততোধিক ল্যান্ড একসাথে জুড়ে দেওয়ার নেটওয়ার্ককে আমরা কি বলতেছি, ওয়ান। তো আমরা এখানে শুধু এই যে এগুলোর আমাদের শুধু ওয়ান সম্পর্কে জানলে হবে না, এই যে এই তিনটা এই চারটার অপশন রয়েছে না, এই চারটার আমাদের ফুল ফর্ম জানতে হবে। চলো আমরা চারটার ফুল ফর্ম দেখে নেই। দেখো এখানে ওয়ান এর পূর্ণরূপ কি, ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, স্যান এর পূর্ণরূপ হচ্ছে শর্ট এরিয়া নেটওয়ার্ক, ক্যানের পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক এবং হ্যানের পূর্ণরূপ হচ্ছে হোম এরিয়া নেটওয়ার্ক। তো ওখানে আমাদের প্রশ্ন কি ছিল, যে বড় ভৌগোলিক এরিয়ার ক্ষেত্রে 2 বা ততোধিক একসাথে জুড়ে দেওয়ার ধরনের নেটওয়ার্ককে আমরা কি বলতেছি, ওয়ান। যদি ছোট হইতো, এখানে বলতেছি যে বড় জুড়ে দেওয়া হচ্ছে নেটওয়ার্ককে আমরা বলতেছি ওয়ান, কিন্তু যদি ছোট হইতো সেক্ষেত্রে আমরা ব্যবহার করতাম স্যান, শর্ট এরিয়া নেটওয়ার্ক। ওকে, আশা করি বুঝতে পারছো। তো আমরা এই চারটা ফুল ফর্ম অবশ্যই তোমাদেরকে জানা রাখবে, যে ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, স্যান এর পূর্ণরূপ হচ্ছে শর্ট এরিয়া নেটওয়ার্ক, ক্যানের পূর্ণরূপ কন্ট্রোলার এরিয়া নেটওয়ার্ক এবং হ্যানের পূর্ণরূপ হোম এরিয়া নেটওয়ার্ক। তো আশা করি বুঝতে পারছো, এটাই ছিল আমাদের। তো নেক্সটটা দেখা যাক। দেখো এখানে বলছে কি, নেক্সট প্রশ্ন হচ্ছে আলাদা সত্য ধারণাটি যে ধরনের ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য। বললাম আলাদা সত্তা ধারণাটি কোন ব্যবসার ক্ষেত্রে প্রয়োজন, এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে আলাদা সত্য প্রয়োজন হয় না, তারপর হচ্ছে অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আলাদা সত্যের প্রয়োজন হয় না, এবং সবগুলো এটা হবে না। তো আমাদের ক্যান্সার কি, কোম্পানি। আলাদা সত্য আমরা বলতে কি বোঝাই, চলো আমরা আলাদা সত্য সম্পর্কে জানি। যে আলাদা সত্য হচ্ছে, যেটা হচ্ছে একটা এমন একটা, যে নিজের নামে আলাদা সত্য মানে হচ্ছে নিজের নামে চুক্তি এবং মানে আইনে লিপিবদ্ধ থাকবে এবং নিজের নামে চুক্তি করতে পারবে, এবং নিজের নামে কি বললাম, আলাদা সত্য হচ্ছে নিজের নামে চুক্তি করতে পারবে, তাকে আমরা বলতেছি আলাদা সত্য। তো এক মালিকানা ব্যবসা নিজের আলাদা সত্য থাকে না, সো নিজের মাধ্যমে চুক্তি করতে পারবে না। অংশীদারিকার ব্যবসা সেম এক কথা, কিন্তু কোম্পানি বা কর্পোরেশনে আলাদা সত্তা থাকে। কি বললাম, কর্পোরেশন বা কোম্পানিতে আলাদা সত্তা থাকে। তাহলে আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম, আলাদা সত্তা ধারণাটি কর্পোরেশন বা কোম্পানি ব্যবসায়ের জন্য প্রযোজ্য। ক্লিয়ার করে দেখে নেই। দেখো কি বলছি, আলাদা সত্তা ধারণাটি যে ধরনের ব্যবসার ক্ষেত্রে প্রযোজ্য তা হলো কর্পোরেশন বা কোম্পানি। চলো নেক্সট দেখা যাক। দেখো এখানে কি বলছে, যে হাজবার্গের দ্বি উৎপাদন তত্ত্ব অনুযায়ী নিজের কোনটি প্রেষণামূলক উপাদান নয়। তো আমাদেরকে এখানে আবার বলি, হাজবার্গের দ্বি উৎপাদন তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি প্রেষণামূলক উপাদান নয়। তো এখানে বলছে সাফল্য, স্বীকৃতি এবং এই তিনটা হচ্ছে আমাদের প্রেষণামূলক উপাদান। কি বললাম, যে উপাদান নয় কোনটি, তাহলে কি পাইলাম, সাফল্য এবং স্বীকৃতি, এই দুটো হচ্ছে আমাদের প্রেষণামূলক উপাদান। কিন্তু চাকুরির নিরাপত্তা প্রেষণামূলক উপাদান না, এটা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। কি বললাম, চাকুরির নিরাপত্তা হচ্ছে রক্ষণাবেক্ষণমূলক উপাদান। তো আমরা এখানে এক্সপ্লেনেশন কিছু রাখছি, ওটা দেখিনি। তারপর আমরা হচ্ছে আমাদের প্রশ্নে যাব, অ্যান্সারে আবার যাব। দেখো এখানে কি বলছে, যে রক্ষণাবেক্ষণকারী উপাদানের অপর নাম হচ্ছে হাইজিন উপাদান। এটা কিন্তু এখান থেকে কিন্তু এমসিকিউ আসছিল, তো এই জিনিসটা জানার জন্য তোমাদেরকে লিখে রাখছি, যে রক্ষণাবেক্ষণকারী উপাদানের অপর নাম হচ্ছে হাইজিন উপাদান। দ্বি উৎপাদন তত্ত্বকে আমরা কয় ভাগে ভাগ করছি, দুই ভাগে। একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান আর একটা হচ্ছে প্রেষণাদানকারী উপাদান। কি বললাম, দ্বি উৎপাদন তত্ত্ব দুইটা আছে, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণকারী উপাদান, আরেকটা হচ্ছে প্রেষণাদানকারী উপাদান। তো এই যে রক্ষণাবেক্ষণকারী উপাদানগুলো কি কি, প্রতিষ্ঠানের নীতি ও প্রশাসন, বেতন, কারিগরি মানসম্মত তত্ত্বাবধায়ন, চাকরির নিরাপত্তা, তত্ত্বাবধায়ক, কার্য পরিবেশ, শর্ত ব্যবস্থাপনার সম্পর্ক, সহকর্মীদের সাথে সম্পর্ক, পদ মর্যাদা, অধস্তনদের সাথে নির্বাহীর সম্পর্ক। তো এগুলো আমরা কি পাইলাম, এগুলো হচ্ছে আমাদের, তো আমরা আমাদের কি পাইলাম, রক্ষণাবেক্ষণকারী আমাদের উপাদানগুলো পাইলাম। তারপর নেক্সট পড়বো কি, প্রেষণাদানকারী উপাদানগুলো কি কি, সাফল্য, স্বীকৃতি, সমৃদ্ধি সম্ভাবনা, পদোন্নতির সুযোগ, ব্যক্তিক উন্নয়নের সুযোগ, আকর্ষণীয় কাজ, অগ্রগতি, দায়িত্ব, সৃষ্টিধর্মী প্রতিযোগিতাপূর্ণ কাজের মাধ্যমে অগ্রগতি অর্জন। ঠিক আছে, যে এই যে আমাদের উপাদানগুলো বললাম না, উপাদানগুলো অবশ্যই তোমরা জানে নেবা, আর যদি পসিবল হয় মুখস্থ করে নেবা, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে। দেখতে পাচ্ছ সাফল্য, স্বীকৃতি, এই দুটো হচ্ছে প্রেষণামূলক উপাদান। আর চাকরির নিরাপত্তা
এটা হচ্ছে প্রেরণামূলক উপাদান না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। তো আমি তোমাদেরকে যে চার্টটা দিয়েছি এই চার্টটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমরা ধারণা নিবা, সবগুলো পড়ে নিবা, যদি তোমাদের পসিবল হয় অবশ্যই এই সবগুলো পয়েন্ট মুখস্থ করে নেবা, কারণ এখান থেকে যদি দ্বি উৎপাদন তত্ত্ব থেকে প্রশ্ন আসে তাহলে এইখান থেকেই প্রশ্ন আসবে। আমরা কি জানি যে দ্বি উৎপাদন তত্ত্বের জনককে হার্জবার্গ। তো আশা করি বুঝতে পারছো। চলো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। তো কি পাইলাম যে হার্জবার্গের দ্বি উৎপাদন তত্ত্ব অনুযায়ী নিচের কোনটি প্রেরণামূলক উপাদান না? আমাদের অ্যান্সার পাইছি হচ্ছে চাকরির নিরাপত্তা আমাদের হচ্ছে প্রেরণামূলক উপাদান না। অ্যান্সারটা আমরা ক্লিয়ার করে দেখে নিই। পাইছি আর সাফল্য স্বীকৃতি হচ্ছে প্রেরণামূলক উপাদান। চলো নেক্সটটা দেখা যাক। দেখো কি বলছে, উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান কোনটি? উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান কোনটি? আমরা অ্যান্সার এখানে দেওয়া আছে হচ্ছে শ্রম। কি বললাম? উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান হচ্ছে শ্রম, কারণ শ্রম কার দ্বারা সংগঠিত হয়? শ্রম হচ্ছে মানুষের দ্বারা সংগঠিত হয়। কি বললাম? শ্রম হচ্ছে মানুষের দ্বারা। উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান হচ্ছে শ্রম, যা মানুষের দ্বারা সংগঠিত হয়। এবং উৎপাদনের যে চারটি উপাদান রয়েছে শ্রম, মূলধন, ভূমি, এগুলো হচ্ছে কারা কার্যকর করে? এটা কার্যকর করে হচ্ছে মানুষ। তো উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান হচ্ছে শ্রম, আর এগুলো হচ্ছে অন্যান্য উপাদানগুলোকে কার্যকর করে হচ্ছে মানুষ। দ্যাটস ওয়াই শ্রম হচ্ছে উৎপাদনের সবচেয়ে জটিলতম উপাদান। আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট দেখা যাক। দেখো এখানে কি বলছে যে বাজেটকরণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? বাজেটকরণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে জড়িত? সংগঠন কি না? সংগঠন হচ্ছে সব প্রতিষ্ঠানে যতগুলো প্ল্যান করি সবগুলোকে সংগঠিত করা। তো এটা হচ্ছে আমাদের বাজেটকরণের সাথে রিলেটেড নাই। নির্দেশনা হচ্ছে কি? নির্দেশনা হচ্ছে কর্মীদেরকে নির্দেশ দেওয়া। এটার সাথে বাজেটকরণের কোনো নির্দেশনা যুক্ত নাই। নিয়ন্ত্রণ কি? প্রতিষ্ঠান হচ্ছে পরিকল্পনা যে কাজ হচ্ছে কিনা সেটাকে আমরা বলতেছি নিয়ন্ত্রণ। তো আমরা কি পাইলাম? এই তিনটা অপশন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট না। তো আমাদের কারেক্ট অ্যান্সার কি পাইলাম? যে বাজেটকরণের সাথে নিচের কোনটি জড়িত? সেটা হচ্ছে আমাদের পরিকল্পনা। বাজেটকরণের সাথে কোনটি জড়িত? তাহলে আমরা আমাদের অ্যান্সার পাইলাম হচ্ছে পরিকল্পনা। এবং সংগঠন, নির্দেশনা এবং নিয়ন্ত্রণ জিনিস তিনটা কি আমরা সেই তিনটা সম্পর্কেও জানলাম। যদি তোমরা আমাদের কথা স্পিড হয় এবং বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু টেনে দেখবা, তাহলে ইনশাআল্লাহ তোমরা বুঝতে পারবে আমি কি বলতেছি। ওকে, তো আমরা কি পাইলাম? যে বাজেটকরণ ব্যবস্থাপনার কোন কাজের সাথে সম্পর্কযুক্ত? এটা হচ্ছে পরিকল্পনা। চলো নেক্সটটা দেখা যাক। দেখো এখানে কি আসছে যে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে। নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে হচ্ছে উৎপাদন ও বিক্রয় যদি বৃদ্ধি পায়। কি বললাম? নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায়। এখন কেন এটা হচ্ছে তাহলে আমরা এটা দেখে নেই, তাহলে বুঝতে পারবো এক্সপ্লেনেশন। দেখো কি বললাম যে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায়। কেন এটা হচ্ছে তাহলে দেখা যাক। উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পেলে প্রকৃত বিক্রয় ও সমুচ্ছেদ বিক্রয়ের দূরত্ব বৃদ্ধি পাবে। কি বললাম? উৎপাদন এবং বিক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে প্রকৃত বিক্রয় ও সমুচ্ছেদ বিক্রয়ের দূরত্ব বৃদ্ধি পাবে এবং নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে। দেখো অপশনগুলো কি কি রয়েছে, যে বিসিডি এর ফলে সমুচ্ছেদ বিক্রয়, কি বললাম যে দেখো বি অপশন বি, সি এবং ডি এর ফলে সমুচ্ছেদ বিক্রয় বেশি হবে। দেখো এই তিনটা অপশন, সমুচ্ছেদ বিক্রয় বেশি হবে কিন্তু নিরাপত্তা প্রান্ত ছোট হবে। কি বললাম? নিরাপত্তা প্রান্ত বিক্রয় বেশি হবে বাট হচ্ছে নিরাপত্তা প্রান্ত ছোট হবে। দ্যাটস ওয়াই এখানে হচ্ছে আমাদের কি বলছে যে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে। এখানে বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এই তিনটা অপশনে, বাট নিরাপত্তা প্রান্ত ছোট হচ্ছে। দ্যাটস ওয়াই এই তিনটা আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না। কিন্তু এখানে কি হচ্ছে? আমাদের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে প্লাস আমাদের নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাচ্ছে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি, আর এক্সপ্লেনেশনটা অবশ্যই তোমরা ভালো করে দেখে নিবা, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কি পাইলাম? যে নিরাপত্তা প্রান্ত বৃদ্ধি পাবে যদি উৎপাদন ও বিক্রয় বৃদ্ধি পায়। চলো নেক্সটটা দেখা যাক। দেখো কি বলছে, বর্তমান বিশ্বে উৎপাদন ব্যয় কমানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ধরনের ব্যবসা সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছে? আবার বলি কি, বর্তমান বিশ্বে উৎপাদন ব্যয় কমানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ধরনের ব্যবসায় সুবিধা কাজে লাগানোর চেষ্টা করছে? আমাদের অ্যান্সার কি? আউটসোর্সিং ব্যবসা।
দেখো আউটসোর্সিং ব্যবসা কি? অন্য কটা এক দেশের নাগরিক এক দেশের ব্যবসা প্রতিষ্ঠান অন্য দেশের শ্রমিকদের দিয়ে কাজ করে নিচ্ছে, এতে করে কি তাদের স্থায়ী খরচটা কমে যাচ্ছে এবং সহজেই তারা হচ্ছে অন্য মানে দক্ষ কর্মীদের মাধ্যমে তারা কাজটা করে নিতে পারছে। তো আমরা কি বললাম যে বর্তমান বিশ্বে উৎপাদন ব্যয় কমানোর জন্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো কোন ধরনের ব্যবসার সুবিধা কাজে লাগানোর চেষ্টা করতেছে? আমাদের অ্যান্সার হচ্ছে আউটসোর্সিং। আউটসোর্সিং সম্পর্কে নতুন করে বলার কিছু নাই, তোমরা অনেকে যারা অ্যাডমিশন দিচ্ছ তারা অবশ্যই জানো যে আউটসোর্সিং ব্যবসাটা কি। তো আমাদের নতুন করে কিছু বললাম না, আমাদের অ্যান্সার কি পাইলাম যে আউটসোর্সিং ব্যবসা। ওকে, নেক্সট দেখা যাক। দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, সমবায় সমিতি হলো একটি সরকারি এজেন্সি না, সমবায় সমিতি সরকারি এজেন্সি না, বন্ধু সংঘ না তাও না, ক্লাব তাও না। সমবায় সমিতি হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কি বললাম? সমবায় সমিতি হলো একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কেননা সমবায় সমিতি গঠন করার জন্য অবশ্যই আইনের সহায়তা নিতে হয় এবং আইনের মাধ্যমে সমবায় সংগঠন গঠন করা হয়। দ্যাটস ওয়াই সমবায় সমিতি হচ্ছে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কি বললাম? স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে একটি সমবায় সমিতি। আশা করি বুঝতে পারছো। তো চলো নেক্সটে দেখা যাক। নেক্সট প্রশ্ন অনেক ইজি, তোমরা বুঝতে পারতেছো যে ই ব্যাংকিং দৈনিক কত ঘন্টা গ্রাহকের সেবা প্রদান করে থাকে। কি বললাম? ই ব্যাংকিং দৈনিক কত ঘন্টা গ্রাহকের সেবা প্রদান করে থাকে। আমরা জানি যে ই ব্যাংকিং এর মাধ্যমে 24 ঘন্টা আমরা সেবা গ্রহণ করে থাকি। কি বললাম? যে ই ব্যাংকিং দৈনিক কত ঘন্টা গ্রাহক সেবা প্রদান করে? 24 ঘন্টা। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো, এখানে নতুন করে বলার কিছু নাই। তো নেক্সটটা দেখা যাক। দেখো কি বলছে, প্যাটেন্ট ডিজাইন আইন অনুযায়ী বাংলাদেশের প্যাটেন্ট সন্ধানের বৈধ সময়কাল কত? আবার কি বলি, প্যাটেন্ট ও ডিজাইন আইন অনুযায়ী বাংলাদেশে প্যাটেন্ট সনদের বৈধ সময়কাল কত? তো আমরা এটা জানি কি, এটা হচ্ছে 16 বছর। কি বললাম? যে প্যাটেন্ট ডিজাইন আইন অনুযায়ী বাংলাদেশের বৈধ বছর হচ্ছে 16। তো আমরা এখানে কিছু এক্সপ্লেনেশন লেখা দেখি। দেখো কি বলছে, 1911 সালের প্যাটেন্ট আইন অনুযায়ী, প্যাটেন্ট আইন তাহলে আমরা কত পাইলাম? 1911 সালের প্যাটেন্ট আইন, প্যাটেন্টের মেয়াদ বাংলাদেশে হচ্ছে 16 বছর এবং প্যাটেন্টের মেয়াদ আমেরিকা হচ্ছে 17 বছর। তো এই জিনিসটা ভালো করে মুখস্থ করে নেবা, এখানে কিন্তু 16-17তে কনফিউজিং হইতে পারো। তো দ্যাটস ওয়াই কি বললাম, বাংলাদেশের প্যাটেন্টের মেয়াদ হচ্ছে 16 বছর এবং আমেরিকায় প্যাটেন্টের মেয়াদ হচ্ছে 17 বছর। আশা করি বুঝতে পারছো। আর প্যাটেন্ট ডিজাইন আইন কত? 1911 বাংলাদেশ ফলো করতেছে। ওকে, তো পাইলাম। তো নেক্সটটা দেখা যাক। দেখো এটা কিন্তু আমাদের লাস্ট প্রশ্ন। তো আমরা কি বললাম যে ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী কারা? এটা অবশ্যই আমাদের মুখস্থ প্রশ্ন। আমরা জানি যে ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছে রোমান রাজাগণ। কি বললাম? ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী কারা? ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছে রোমান রাজাগণ। কেননা, তো আমরা এখানে এক্সপ্লেনেশনটা দেখে নিই, তাহলে জিনিসটা আমরা সুন্দর করে বুঝতে পারবো, মুখে না বলি। দেখো প্রশ্নটা কি বলছে, যে ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছে রোমান রাজাগণ। কি বললাম? ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছে রোমান রাজাগণ। তারা 14শ শতাব্দীতে তলোয়ার চিহ্ন ব্যবহার করত। কি বললাম? 14শ শতাব্দীতে তারা তলোয়ার চিহ্ন ব্যবহার করত, মানে তারাই সর্বপ্রথম ট্রেডমার্ক চিহ্নটা ব্যবহার করছে। দ্যাটস ওয়াই আমরা ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী কাদেরকে বলতেছি? রোমান রাজাগণ। কত শতাব্দীতে তারা এইটা ট্রেডমার্ক ইউজ করতো? তারা হচ্ছে 14শ শতাব্দীতে তারা ট্রেডমার্ক ইউজ করতো। যদিও তখন ট্রেডমার্ক সম্পর্কে কোনো ধারণা ছিল না, বাট তারা তলোয়ার চিহ্ন ব্যবহার করতো। দ্যাটস ওয়াই আমরা বলতেছি যে ট্রেডমার্কের সর্বপ্রথম ব্যবহারকারী হচ্ছে রোমান রাজাগণ এবং তারা চিহ্ন ব্যবহার করছিল হচ্ছে তরোয়ালের। এবং তারা কত সালে ব্যবহার করছে? এটা হচ্ছে 14শ শতাব্দীতে। তো এই ছিল আজকে আমাদের আয়োজন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই তোমরা আমাদের সাথে থাকবা এবং যদি তোমরা ভালো কিছু পেতে চাও অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখবা। আর আমার ভিডিওগুলো দেখলে আমি আবারও বলতেছি তোমাদের নতুন করে পড়ার কিছু লাগবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।